ছেলের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। রোজ সকালে সুগার চেক করতে হয়। আজ গ্লুকোমিটার খারাপ হয়ে গেছে। নতুনটা আনতে হবে। ইতিমধ্যে সুই দিয়ে আমার আঙুল ফুটিয়ে রক্তের ফোঁটা বের করেছি টেস্ট করার জন্য। হঠাৎ ছেলে আমার হাত ধরে সেই রক্তের ফোঁটা জিভ দিয়ে চেটে নিল। আমি চমকে উঠলাম। বললাম, এ তুই কি করলি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি। এই রক্ত দিয়েই তুমি আমাকে তৈরি করেছ। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার আঙুলটা তার ঠোঁটে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে। আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় থেকে একটা অদ্ভুত অনুভূতি ঝরতে শুরু করল। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আরিয়ান আর প্রিয়া। আরিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল একদম সকালে। আরিয়ানের ডায়াবেটিসের জন্য প্রতিদিন সকালে ব্লাড সুগার টেস্ট করতে হয়। আজ সকালে গ্লুকোমিটারটা কাজ করছিল না। আমি অগত্যা আমার আঙুল দিয়ে ব্লাড সুগার চেক করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আরিয়ান এসে আমার হাত ধরল। সে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি গো। আমি অবাক হয়ে তাকালাম। আরিয়ান আমার দিকে একটু অদ্ভুত চোখে তাকিয়ে বলল, মা, আমি তোমার সাথে শুধু রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। তখন সে হঠাৎ বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে গি। আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। এ কি বলছে আরিয়ান? আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে বলছে? আমি তাকে জোরে ধাক্কা দিয়ে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? কিন্তু আরিয়ান থামল না। সে বলতে লাগল, মা, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আব্বার চেয়ে আমি তোমাকে বেশি খুশি রাখতে পারব। আমি আর শুনতে পারলাম না। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাত পা কাঁপছিল। এ কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে কেমন আচরণ করছে? প্রায় 10 মিনিট পর আমি রান্নাঘর থেকে বের হলাম। আরিয়ান তখনও বসে আছে। সে আমাকে দেখে উঠে দাঁড়াল। বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ, কিন্তু একটা কথা বলি। আমি কিছু না বলে তার দিকে তাকালাম। সে বলল, মা, আসলে ব্যাপারটা একটু আলাদা। আমি আজ সকালে একটা স্বপ্ন দেখেছি। খুব অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়িতে একটা রহস্যময় ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার সাথে তোমার রক্তের একটা গভীর সম্পর্ক আছে গি। আমি অবাক হয়ে বললাম, কি ধরনের স্বপ্ন? আরিয়ান বলল, মা, স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। সেই ঘরে আছে আমাদের পূর্বপুরুষদের অনেক রহস্য। আর সেই রহস্যের চাবি লুকিয়ে আছে তোমার রক্তে গু। আমি হাসতে লাগলাম। বললাম, এসব কি বলছিস? স্বপ্নের কথা বলে আমাকে এমন কথা বলেছিলি যেগুলো শোনা উচিত নয়? আরিয়ান লজ্জিত হয়ে বলল, মা, আমি দুঃখিত। আসলে স্বপ্নটা এত জীবন্ত ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে কোনো অস্বস্তি দিতে চাইনি গিয়ে। আমি একটু স্বস্তি পেলাম। মনে হলো ছেলেটা হয়তো সত্যিই স্বপ্নে কনফিউজড হয়ে গিয়েছিল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এরপর আর এমন কথা বলবি না গিয়ে। আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। তবে একটা কথা, ওই স্বপ্নের ব্যাপারে আমি একটু খোঁজখবর নিতে চাই। তোমার অনুমতি থাকলে আমি আমাদের পুরনো কাগজপত্র দেখতে চাই গিয়ে। আমি ভাবলাম, হয়তো ছেলেটার মনের কৌতূহল মেটাতে দিলে ভালো হবে। আমি বললাম, ঠিক আছে, তবে প্রিয়াকে নিয়ে কিছু করবি না গি। আরিয়ান বলল, না মা, প্রিয়াকে কিছু বলব না গি। দুপুরের দিকে আরিয়ান আমাদের পুরনো ট্রাঙ্কটা বের করল। সেখানে আমাদের পরিবারের পুরনো কাগজপত্র, ছবি আর নানান জিনিসপত্র ছিল। আমিও তার সাথে বসে পুরনো জিনিসগুলো দেখতে লাগলাম। হঠাৎ আরিয়ান একটা পুরনো ডায়েরি হাতে নিয়ে বলল, মা, এটা কার ডায়েরি? আমি দেখে বললাম, এটা তোমার দাদুর ডায়েরি।
তিনি খুব ডায়েরি লিখতেন গু। আরিয়ান ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। হঠাৎ তার মুখের রং পাল্টে গেল। সে বলল, মা, এখানে খুব অদ্ভুত কিছু লেখা আছে গু। আমি বললাম, কি লেখা? আরিয়ান পড়ে শোনাতে লাগল, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার স্ত্রী রিনার রক্তে একটা বিশেষ ক্ষমতা আছে। সে যখন কাটা স্থানে তার রক্ত লাগায়, সেই ক্ষত তাৎক্ষণিক সেরে যায়। শুধু তাই নয়, তার রক্তের স্পর্শে পুরনো জিনিসও নতুনের মতো হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, এসব কি? তোমার দাদু হয়তো কোনো গল্প লিখেছিলেন গু। আরিয়ান আরও পড়তে লাগল, রিনার পূর্বপুরুষরা ছিলেন তান্ত্রিক। তারা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। রিনার মধ্যেও সেই ক্ষমতার চিহ্ন দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করেছি, তার রক্ত সাধারণ রক্তের চেয়ে আলাদা। এটা একটু বেশি লাল এবং এর গন্ধ আলাদা গু। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আরিয়ান, এই ডায়েরি বন্ধ করো। এসব পুরনো কুসংস্কারের কথা গু। কিন্তু আরিয়ান থামল না। সে বলল, মা, তুমি জানো তোমার মায়ের নাম কি ছিল? আমি বললাম, রিনা। কেন? আরিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, এই ডায়েরিতে তোমার মায়ের কথাই লেখা। মানে তোমার মধ্যেও ওই ক্ষমতা থাকতে পারে। আমি হাসি দিয়ে বললাম, এসব কি বলছিস? আমার মধ্যে কোনো জাদুর ক্ষমতা নেই গি। আরিয়ান বলল, মা, একটা পরীক্ষা করে দেখি না? তুমি কোনো পুরনো জিনিসে তোমার রক্ত লাগাও, দেখি কি হয়। আমি রাজি হলাম না। বললাম, না, আমি এসব করব না গি। কিন্তু আরিয়ান খুব জোর করতে লাগল। শেষে আমি রাজি হলাম। আমি একটা পুরনো পয়সায় আমার আঙুলের রক্তের ফোঁটা লাগালাম। কিছুক্ষণ পর দেখি পয়সাটা চকচক করতে শুরু করেছে। যেন নতুন পয়সার মতো হয়ে গেছে। আমি এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে গেলাম। আরিয়ান চিৎকার করে বলল, মা, তুমি সত্যিই জাদুকরী। তোমার রক্তে ক্ষমতা আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। এ কি হচ্ছে? সত্যিই কি আমার মধ্যে কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা আছে? আরিয়ান ডায়েরিতে আরও পড়তে লাগল। সে বলল, মা, এখানে লেখা আছে যে তোমার মায়ের পূর্বপুরুষরা গুপ্ত সম্পদের রক্ষক ছিলেন। তারা একটা বিশেষ গুপ্ত স্থানে অনেক মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। আর সেই স্থানে যাওয়ার চাবি হচ্ছে তোমার রক্ত। আমি বললাম, এসব অবিশ্বাস্য কথা। আরিয়ান বলল, এই ডায়েরি অনুযায়ী আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। আর সেখানে যেতে হলে তোমার রক্তের স্পর্শ লাগবে গি। আমি অবিশ্বাস করলেও কৌতূহলী হয়ে উঠলাম। বললাম, তাহলে খোঁজ করে দেখি গু। আমরা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করলাম। আরিয়ান মেঝেতে টোকা দিয়ে দেখছিল কোথাও কোনো ফাঁকা জায়গা আছে কিনা। হঠাৎ আমাদের শোবার ঘরের মেঝেতে একটা জায়গায় ফাঁকা আওয়াজ পেলাম। আরিয়ান বলল, মা, এখানে নিচে কিছু একটা আছে। আমরা কার্পেটটা সরিয়ে দেখি একটা ছোট্ট ধাতব প্লেট মেঝেতে লাগানো। প্লেটটা দেখতে অনেকটা একটা হাতের আকৃতির মতো। আরিয়ান বলল, মা, মনে হচ্ছে এখানে হাত রাখতে হবে। তুমি তোমার হাত রাখো গু। আমি ভয়ে ভয়ে আমার হাত প্লেটটার উপর রাখলাম। হঠাৎ প্লেটটা গরম হয়ে উঠল। আর আমার হাত থেকে এক ফোঁটা রক্ত প্লেটটার উপর পড়ল। সাথে সাথে মেঝেতে একটা অংশ খুলে গেল। নিচে একটা সিঁড়ি দেখা গেল। আরিয়ান উত্তেজনায় চিৎকার করে বলল, মা, সত্যিই একটা গোপন পথ আছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আরিয়ান, আমার ভয় লাগছে গি। আরিয়ান বলল, মা, ভয়ের কিছু নেই। আমি তোমার সাথে আছি। চলো নিচে যাই। আমি আর আরিয়ান একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 20টা ধাপ নামার পর একটা ছোট্ট ঘর পেলাম। ঘরটা অন্ধকার ছিল। আরিয়ান ফোনের টর্চ জ্বালাল। দেখি ঘরে অনেক পুরনো বাক্স, বই আর নানান রকম জিনিসপত্র রাখা। আরিয়ান একটা বাক্স খুলে দেখল। সেখানে অনেক পুরনো স্বর্ণের গহনা। আরেকটা বাক্সে অনেক পুরনো মুদ্রা। আমি অবিশ্বাসে বললাম, এসব কি? হঠাৎ আমি দেখি একটা পুরনো বইয়ের উপর আমার মায়ের নাম লেখা, রিনা দাসের ডায়েরি। আমি বইটা খুলে দেখি। সেখানে আমার মায়ের হাতের লেখায় অনেক কথা লেখা। আমি পড়তে শুরু করলাম, আমি রিনা দাস। আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। আমার রক্তে নিরাময় ক্ষমতা আছে। যে কোনো ক্ষত, যে কোনো রোগ আমার রক্তের স্পর্শে সেরে যায়। আমার পূর্বপুরুষরা এই ক্ষমতার অধিকারী ছিলেন। আমি আরও পড়তে লাগলাম, কিন্তু এই ক্ষমতার একটা বিপদও আছে। যদি কেউ এই ক্ষমতার অপব্যবহার করে, তাহলে খুব বড় বিপদ হতে পারে। তাই আমি এই রহস্য গোপন রেখেছি। শুধু আমার মেয়ে মীরার জানা উচিত।
পড়তে পড়তে আমার চোখে জল এসে গেল। আমার মা আমার জন্য এত কিছু গোপন রেখেছিলেন। আরিয়ান বলল, মা, এখানে আরও অনেক কিছু আছে। দেখো এই বাক্সটা। আমি দেখি একটা বাক্সে অনেক ওষুধের শিশি রাখা। আর একটা কাগজে লেখা, এই ওষুধগুলো রিনার রক্ত দিয়ে তৈরি। যে কোনো রোগের জন্য কার্যকর। আমি অবাক হয়ে গেলাম। আমার মা এত কিছু জানতেন। হঠাৎ আরিয়ান বলল, মা, তুমি কি তোমার ক্ষমতা পরীক্ষা করে দেখবে? হয়তো তুমি কোনো রোগ সারাতে পারবে গি। আমি বললাম, কি রকম? আরিয়ান তার হাত বাড়িয়ে বলল, আমার হাতে একটা পুরনো কাটা দাগ আছে। তুমি তোমার রক্ত লাগিয়ে দেখো গ। আমি দেখি সত্যিই তার হাতে একটা পুরনো দাগ আছে। আমি আমার আঙুল কেটে সেখানে রক্ত লাগালাম। অবিশ্বাস্য ব্যাপার। দাগটা অদৃশ্য হয়ে গেল। যেন কখনো কোনো কাটা ছিলই না। আরিয়ান খুশিতে চিৎকার করে বলল, মা, তুমি সত্যিই জাদুকরি। তুমি মানুষকে সুস্থ করতে পারো। আমি নিজেও অবিশ্বাসে ভরে গেলাম। সত্যিই কি আমার এমন ক্ষমতা আছে? হঠাৎ আমার মনে পড়ল আমার ছোটবেলার একটা ঘটনা। একবার আমাদের পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়েছিল। মা তখন তার গায়ে কিছু লাগিয়েছিলেন। পরদিন বিড়ালটা সুস্থ হয়ে গিয়েছিল। আমি আরিয়ানকে বললাম, তুমি ঠিক বলেছ। সত্যিই আমাদের পরিবারে কোনো বিশেষ ক্ষমতা আছে কি? আরিয়ান বলল, মা, তাহলে তুমি এই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে পারো। অনেক মানুষকে সুস্থ করতে পারো। আমি ভাবতে লাগলাম, সত্যিই তো, যদি আমার এমন ক্ষমতা থাকে তাহলে আমার উচিত মানুষের সেবা করা। কিন্তু হঠাৎ আমার মায়ের ডায়েরির কথা মনে পড়ল। তিনি লিখেছিলেন যে এই ক্ষমতার অপব্যবহার হতে পারে। আমি আরিয়ানকে বললাম, আরিয়ান, এই ক্ষমতার কথা আর কাউকে বলবে না। এটা আমাদের পারিবারিক রহস্যও। আরিয়ান বলল, কেন মা? এই ক্ষমতা দিয়ে তুমি অনেক মানুষের উপকার করতে পারো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু যদি ভুল মানুষের হাতে এই রহস্য চলে যায় তাহলে বিপদ হতে পারে। আরিয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। আমি কাউকে বলবো না গি। আমরা গোপন ঘর থেকে উপরে চলে এলাম। আমি মেঝের ঢাকনাটা বন্ধ করে দিলাম। সেদিন রাতে আমি অনেক ভাবলাম। আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমি জানতেই পারিনি যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে। পরদিন সকালে আরিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি রাতে অনেক ভেবেছি। তুমি কি জানো তোমার এই ক্ষমতা কিভাবে কাজে লাগানো যায়? আমি বললাম, না তো। আমিও তো এই প্রথম জানলাম। আরিয়ান বলল, মা, আমার একটা পরিকল্পনা আছে। তুমি যদি চাও আমরা গোপনে মানুষদের সাহায্য করতে পারি। কিন্তু কাউকে জানাবো না যে তুমি কিভাবে তাদের সুস্থ করছো। আমি ভাবলাম, ছেলের কথায় যুক্তি আছে। যদি আমি সত্যিই মানুষের উপকার করতে পারি তাহলে এই ক্ষমতা লুকিয়ে রাখা উচিত নয়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে করতে হবে। সেদিনই আমরা আমাদের পাশের বাড়ির কাকিমার বাড়িতে গেলাম। তিনি বহুদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। আমি তাকে বললাম, কাকিমা, আমার কাছে একটা বিশেষ মলম আছে। এটা লাগিয়ে দেখুন। আমি আগে থেকে আমার রক্ত মিশিয়ে একটা মলম তৈরি করে নিয়ে গিয়েছিলাম। কাকিমা সেই মলম লাগালেন। দুদিন পরে কাকিমা আমাদের বাড়িতে এসে খুশি হয়ে বললেন, মীরা, তোমার মলমটা অসাধারণ। আমার হাঁটুর ব্যথা একদম সেরে গেছে। আমি এবং আরিয়ান খুশি হয়ে গেলাম। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। এভাবে আমরা ধীরে ধীরে আশেপাশের মানুষদের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু সবসময় গোপনীয়তা বজায় রাখলাম। একদিন আরিয়ান আমাকে বলল, মা, আমার মনে হয় প্রিয়ারও জানা উচিত। সে আমাদের পরিবারের সদস্যও। আমি ভাবলাম, প্রিয়া এখনো ছোট, মাত্র 10 বছর। তার পক্ষে এই রহস্য বোঝা এবং গোপন রাখা কঠিন হবে। আমি বললাম, না আরিয়ান, প্রিয়া এখনো ছোট। বড় হলে বলবু। কিন্তু কপাল খারাপ। একদিন প্রিয়া আমাদের গোপন ঘরে যাওয়া দেখে ফেল। সে লুকিয়ে আমাদের পিছু নিল। যখন আমরা গোপন ঘর থেকে বের হলাম, প্রিয়া আমাদের সামনে এসে দাঁড়াল। বলল, আম্মু, আপনারা কি করছেন? এই গোপন ঘরটা কি? আমি এবং আরিয়ান দুজনেই হতভম্ব হয়ে গেলাম। এখন কি করব? আরিয়ান বলল, প্রিয়া, তুমি কতক্ষণ ধরে দেখছ? প্রিয়া বলল, আমি সব দেখেছি। আম্মুর হাত থেকে রক্ত পড়ে মেঝে খুলে গেছে। নিচে একটা ঘর আছে। আর আম্মু রক্ত দিয়ে দাদা ভাইয়ের হাতের দাগ সারিয়ে দিয়েছেন। আমি বুঝলাম এখন আর লুকানো যাবে না। আমি প্রিয়াকে কাছে ডেকে বললাম, প্রিয়া, তুমি যা দেখেছ সেটা আমাদের পারিবারিক একটা রহস্য।
এই কথা কাউকে বলবে না গি। প্রিয়া বড় চোখে তাকিয়ে বলল, আম্মু আপনি কি জাদুকরি? আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি একটু জাদু জানি। কিন্তু এটা আমাদের গোপন কথা গু। প্রিয়া খুশিতে হাততালি দিয়ে বলল, বাহ, আমার আম্মু জাদুকরি। আমিও কি জাদু শিখতে পারব? আমি বললাম, হয়তো বড় হলে পারবে। কিন্তু এখন তোমাকে এই রহস্য গোপন রাখতে হবে গু। প্রিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মু। আমি কাউকে বলবো না গি। এভাবে আমাদের পুরো পরিবার এই রহস্যের অংশীদার হয়ে গেল। কিছুদিন পর আমার স্বামী রাজীব অফিস থেকে এসে বলল, মীরা, আশেপাশে তোমার সম্পর্কে অনেক ভালো কথা শুনি। অনেকে বলছে তুমি যেকোনো রোগ সারিয়ে দিতে পারো গো। আমি একটু ঘাবড়ে গেলাম। বললাম, এসব কি? আমি তো কিছুই করি না ঘি। রাজীব বলল, আমাদের অফিসের করিম সাহেবের বউ বলছিল তুমি তার হাঁটুর ব্যথা সারিয়ে দিয়েছ। কিভাবে? আমি বললাম, আমার কাছে একটা বিশেষ মলম আছে। সেটা দিয়েছিলাম গু। রাজীব বলল, সেই মলম কোথায় পেয়েছ? আমি মিথ্যা বলতে বাধ্য হলাম, আমার মা দিয়ে গিয়েছিলেন গু। রাজীব সন্দেহের সাথে বলল, মীরা, তুমি কি কিছু লুকাচ্ছ? আমার কাছে সত্য কথা বলো। আমি দ্বিধায় পড়ে গেলাম। ডাক্তার সাহেব বললেন, কিন্তু অনেকে বলছে আপনার দেওয়া ওষুধে তারা ভালো হয়ে গেছে। আপনি কি আমাকে বলবেন সেই ওষুধের কথা? আমি কিছু বলতে পারলাম না। রাজীব এগিয়ে এসে বলল, ডাক্তার সাহেব, আমার স্ত্রীর কাছে কিছু পুরনো দেশি ওষুধের ফর্মুলা আছে। সেগুলো তার মা দিয়ে গিয়েছিলেন গু। ডাক্তার সাহেব বললেন, সেই ফর্মুলাগুলো কি আমি দেখতে পারি? হয়তো আমরা একসাথে কাজ করতে পারি। আমি এবং রাজীব চোখাচোখি করলাম। এখন কি বলবো? আরিয়ান তখন বলল, ডাক্তার সাহেব, আসলে ওই ফর্মুলাগুলো পুরনো বাংলায় লেখা। আমরাও পুরোপুরি পড়তে পারি না ঘি। ডাক্তার সাহেব বললেন, কোনো ব্যাপার না। আমি পুরনো বাংলা জানি। দেখাতে পারেন? আমি বুঝলাম এখন বড় বিপদে পড়েছি। যদি ডাক্তার সাহেব সত্য জেনে যান, তাহলে পুরো এলাকায় ছড়িয়ে যাবে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমি আপনাকে সত্য বলছি। আমার কাছে সত্যিই কোনো বিশেষ ওষুধ নেই। মানুষ হয়তো ভুল বুঝেছে গি। ডাক্তার সাহেব একটু সন্দেহের সাথে তাকালেন। তিনি বললেন, ঠিক আছে। তবে আপনি যদি কোনো সাহায্য করতে পারেন, আমাকে জানাবেন গু। ডাক্তার সাহেব চলে যাওয়ার পর আমরা পরিবারে বসে আলোচনা করলাম। রাজীব বলল, আমার মনে হয় আমাদের আরও সাবধান হতে হবে গু। আরিয়ান বলল, হ্যাঁ বাবা। হয়তো আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে গু। আমি বললাম, না, আমি এই বাড়ি ছাড়তে চাই না। এখানে আমাদের পূর্বপুরুষদের রহস্য লুকানো আছে গি। প্রিয়া তখন বলল, আম্মু, আমাদের কি অন্য কোনো উপায় আছে? আমি ভাবতে লাগলাম। হঠাৎ আমার মনে একটা পরিকল্পনা এল। আমি বললাম, আমি একটা উপায় ভেবেছি। আমরা একটা ছোট্ট ক্লিনিক খুলতে পারি। সেখানে আমি গোপনে মানুষদের সাহায্য করব। কিন্তু সবাইকে বলব যে এটা আধুনিক চিকিৎসা গু। রাজীব বলল, এটা একটা ভালো আইডিয়া। তাহলে কেউ সন্দেহ করবে না গি। আরিয়ান বলল, আর আমি আম্মুর সহকারী হিসেবে কাজ করব। আমরা সবাই এই পরিকল্পনা রাজি হলাম। কয়েক মাস পর আমরা একটা ছোট্ট ক্লিনিক খুললাম। নাম দিলাম খুরিনা হেলথ কেয়ার সেন্টার। আমার মায়ের নামে। ক্লিনিকে আমি খুব সাধারণ চিকিৎসা দিতাম। কিন্তু গোপনে আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করতাম। রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। ধীরে ধীরে আমাদের ক্লিনিকের সুনাম ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে রোগীরা আসতে শুরু করল। আমি খুশি ছিলাম যে আমি আমার ক্ষমতা ভালো কাজে লাগাতে পারছি। কিন্তু একই সাথে ভয়ও লাগছিল যে কোনোদিন রহস্য ফাঁস হয়ে যেতে পারে। একদিন সকালে এক অপরিচিত লোক আমাদের ক্লিনিকে এল। সে বলল, আমি কলকাতা থেকে এসেছি। আমার নাম প্রফেসর সুধীর রায়। আমি মানুষের অস্বাভাবিক ক্ষমতা নিয়ে গবেষণা করি। আমি শুনেছি এই ক্লিনিকে খুব অদ্ভুত চিকিৎসা হয় গ। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। এই প্রফেসর নিশ্চয়ই আমার রহস্য নিয়ে সন্দেহ করেছে। আমি স্বাভাবিক ভাব রেখে বললাম, প্রফেসর সাহেব, আমরা এখানে শুধু আধুনিক চিকিৎসাই করি। প্রফেসর বললেন, কিন্তু আমি শুনেছি যে এখানে এমন সব রোগ সেরে যায় যেগুলো অন্য কোথাও সারে না গ। আরিয়ান তখন বলল, স্যার, আমাদের আম্মু খুব অভিজ্ঞ চিকিৎসক। তিনি পুরনো দেশি পদ্ধতি আর আধুনিক চিকিৎসা মিলিয়ে চিকিৎসা করেন গু। প্রফেসর বললেন, আমি কি একটা পরীক্ষা করতে পারি? আমার সাথে একজন রোগী এনেছি। তার ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলেছে আর কিছু করার নেই গি। আমি ভয় পেয়ে গেলাম।
ক্যান্সারের মতো বড় রোগ। আমার ক্ষমতা দিয়ে এটা সারানো যাবে তো? কিন্তু আমি না করতেও পারলাম না। বললাম, ঠিক আছে, রোগীকে দেখি গু। প্রফেসর একজন বয়স্ক মহিলাকে নিয়ে এলেন। তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন। আমি তার সাথে কথা বললাম। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমার আর বাঁচার আশা নেই। আপনি যদি কিছু করতে পারেন গু। আমি তার হাত ধরে বললাম, চিন্তা করবেন না। আমি চেষ্টা করব। আমি তাকে একটা বিশেষ ওষুধ দিলাম। সেই ওষুধে আমার রক্ত মিশানো ছিল। বললাম, এই ওষুধ 3 দিন খাবেন গু। 3 দিন পর মহিলা আবার এলেন। এবার তাকে অনেক ভালো দেখাচ্ছিল। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমি অনেক ভালো বোধ করছি গু। প্রফেসর তার চেক আপ করে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এ কি করে সম্ভব? 3 দিনে ক্যান্সারের লক্ষণ অনেক কমে গেছে। আমি বললাম, হয়তো ওষুধটা কাজ করেছে গু। প্রফেসর বললেন, আপনি কোনো ওষুধ দিয়েছেন? আমি জানতে পারি? আমি বিব্রত হয়ে বললাম, এটা আমার নিজস্ব ফর্মুলা গু। প্রফেসর বললেন, ডাক্তার সাহেবা, আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমি কি আপনার ওষুধের একটা স্যাম্পল নিতে পারি? আমি এটা গবেষণাগারে টেস্ট করতে চাই। আমি খুব বিপদে পড়ে গেলাম। যদি তিনি আমার রক্ত টেস্ট করেন তাহলে সব ফাঁস হয়ে যাবে। আমি বললাম, দুঃখিত প্রফেসর সাহেব, এই ওষুধের ফর্মুলা আমার পারিবারিক গোপনীয়তা গু। প্রফেসর একটু হতাশ হয়ে বললেন, ঠিক আছে। তবে আমি আবার আসব। প্রফেসর চলে যাওয়ার পর আমরা পরিবারে আলোচনা করলাম। রাজীব বলল, মীরা, এই প্রফেসর একটা সমস্যা হতে পারে। সে নিশ্চয়ই আমাদের রহস্য নিয়ে সন্দেহ করেছে গু। আরিয়ান বলল, আম্মু, হয়তো আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হবে গি। আমি বললাম, না, আমি এত সহজে হার মানব না। অনেক রোগী আমাদের উপর নির্ভর করে কি। সেদিন রাতে আমি অনেক ভাবলাম, আমার এই বিশেষ ক্ষমতা কি সত্যিই গোপন রাখা উচিত? হয়তো আমার উচিত পুরো পৃথিবীকে জানানো যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে। কিন্তু তাহলে কি হবে? হয়তো অনেক মানুষ আমাকে ব্যবহার করতে চাইবে। হয়তো কিছু খারাপ মানুষ আমার ক্ষমতার অপব্যবহার করবে। আমার মায়ের কথা মনে পড়ল। তিনি লিখেছিলেন যে এই ক্ষমতা গোপন রাখাই ভালো। পরদিন সকালে প্রফেসর আবার এলেন। এবার তিনি আরও কয়েকজন লোক নিয়ে এসেছেন। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে এসেছি। আমরা আপনার চিকিৎসা পদ্ধতি দেখতে চাই। আমি বুঝলাম এটা একটা ফাঁদ। তারা নিশ্চয়ই আমার রহস্য ধরে ফেলতে চায়। আমি বললাম, প্রফেসর সাহেব, আমি রোগী দেখার সময় অন্য কাউকে ঘরে রাখি না গো। প্রফেসরের একজন সহকর্মী বলল, আমরা শুধু দেখব, কিছু বলব না। আমার আর কোনো উপায় ছিল না। আমি রাজি হয়ে গেলাম। সেদিন অনেক রোগী এসেছিল। আমি স্বাভাবিকভাবে চিকিৎসা করতে লাগলাম। কিন্তু আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করতে সাহস পেলাম না। অনেক রোগী যারা আমার বিশেষ চিকিৎসার আশায় এসেছিল তারা হতাশ হয়ে চলে গেল। প্রফেসর বললেন, ডাক্তার সাহেবা, আজ আপনার চিকিৎসা অন্যরকম লাগল। গতকাল যেরকম অদ্ভুত ফলাফল দেখেছিলাম আজ সেরকম দেখলাম না গি। আমি বিব্রত হয়ে বললাম, প্রতিদিন একরকম হয় না গি। প্রফেসর সন্দেহের চোখে তাকিয়ে বললেন, আমি আবার আসব। সেদিন রাতে আমি খুব বিষণ্ণ ছিলাম। আমি বুঝলাম যে এভাবে চলতে পারবে না। হয়তো আমাকে সত্যিই আমার ক্ষমতার কথা সবাইকে বলতে হবে। আরিয়ান আমাকে সান্ত্বনা দিও।